আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আ আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিতে চাই। এর আগে আ দখলদার ইসরায়েলের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে আমাদের প্রিয় গাজাবাসী বিশ্বব্যাপী যে হরতাল আহ্বান করেছেন, আমি এর প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করছি। পাশাপাশি ভারতে সংখ্যালঘু মুসলিমদের স্বার্থবিরোধী যে ওয়াকফ আইনটি পাশ হয়েছে, আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা স্মরণ করতে পারেন সম্প্রতি থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং নরেন্দ্র মোদীর মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেটি ১ ঘণ্টা আগেও অনিশ্চিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার হস্তক্ষেপে বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নরেন্দ্র মোদীকে এন্ডোর্স করেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করুক, তাতে তার সরকারের কোনো সমস্যা নেই। এর বিনিময়ে তিনি দীর্ঘকাল ক্ষমতায় থাকার একটি গ্রিন সিগন্যাল মোদির কাছ থেকে আদায় করার প্রয়াসও নিয়েছেন। আমার বিশ্বস্ত সূত্র এমনটি নিশ্চিত করেছে। আরও স্মরণ করতে পারেন, গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বৈঠক করতে চেয়েছিলেন, কার্যত সেটি ব্যর্থ হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সচেতনভাবেই লক্ষ্য করেছেন যে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা এবং একটি স্থিতিশীল সরকারের জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থন অনেক বেশি দরকার। এই জন্য তিনি শুরু থেকেই মোদির সঙ্গে মিলিত হবার জন্য খুবই উদগ্রীব ছিলেন। শেষ অবধি তিনি থাইল্যান্ডে সফল হয়েছেন। আপনারা আরও লক্ষ্য করেছেন, সম্প্রতি তিনি চীন সফরে গিয়ে সিএমজিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি একটি দুঃখিত, তিনি একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান এবং বড় রকমের সংস্কার তিনি করতে চান। সম্মানিত দর্শক শ্রোতা, এটি করতে হলে তো আর ৬ মাস, ১ বছর কিংবা ২ বছরে সম্ভব নয়, তাই না? এটির জন্য লম্বা সময় দরকার। তাহলে মোদির সঙ্গে তার বৈঠকের বিষয়বস্তু এবং সিএমজিকে দেয়া সাক্ষাৎকারের বিষয়বস্তু কিন্তু অদ্ভুতভাবে মিলে গেছে। অর্থাৎ তিনি দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় থাকছেন, তার যে গোপন বাসনা মনের মধ্যে ছিল, সেই বাসনা সম্ভবত তিনি পূর্ণ করার জন্য সেই সুযোগটি তিনি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। এ কারণেই তিনি কেবলই হাসছেন, তার চোখে মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছে। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন এবার সেন্ট মার্টিনের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। এ বিষয়ে আমি একবার দুবার নয়, বহুবার কথা বলেছি, ডকুমেন্টারি করেছি, আর্টিকেল লিখেছি, ভিডিও করেছি। আমি যত কথা বলেছি সম্ভবত বাংলাদেশের সব মানুষও এত কথা বলেনি সেন্ট মার্টিন এবং নির্বাচন প্রশ্নে। আপনারা জেনে থাকবেন, গত ২৯ মার্চ অর্থাৎ ঈদের ঠিক একদিন আগে সরকার বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা আমেরিকার ইলন মাস্ক তথা স্টারলিংকে ব্যবসা করার জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছেন এবং স্টারলিং উপকূলীয় এলাকায় নির্বিঘ্ন ইন্টারনেট সেবা দেওয়ার জন্য সেন্ট মার্টিনে আর্থ স্টেশন স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। অর্থাৎ একটি আর্থ স্টেশন স্থাপন করার মানেই হলো
তাদের সেই সুদূর পরিকল্পনার অংশটি বাস্তবায়নের পথে অনেক দূর সফলতা লাভ করা। সেটি কেমন? ধরুন তাদের আজ স্টেশনে কোনো একটা হামলা হলো, কেউ একটা বোমা ফেললো বা তারাই ফেললো আর কি। তো এই অজুহাতে তখন তারা সেনা পাঠাবে, ঘাঁটিও করতে পারে। কারণ আপনারা জেনে থাকবেন আমেরিকার সংবিধান অনুযায়ী আমেরিকার কোনো নাগরিকের স্বার্থ বিঘ্নিত হলে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ধরনের সামরিক বেসামরিক পদক্ষেপ নিতে পারবে, সেই কথা তাদের সংবিধানে উল্লেখ আছে। সুতরাং বুঝতেই পারছেন আমি যে কথা এতদিন বলে এসেছি সেটি কিভাবে সত্যি হতে চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের মনে হতে পারে যে এখানে ব্যবসা বাণিজ্য করবে, আমাদের সাধারণ মানুষের দোরগোড়া ইন্টারনেট সেবা পৌঁছে দেবে। ব্যাপারটি তো ভালোই, তাই না? মনে রাখবেন আপনার আমার মতো সাধারণ মানুষের আবেগ অনুভূতিকে পুঁজি করে আপনার আমার মাথায় হাত বুলিয়ে তারা তাদের বুর্জোয়া শ্রেণী, তারা তাদের স্বার্থ হাসিল করে নেয়। আমরা সত্যিকার অর্থে ঘুমিয়ে থাকি এবং সেই ঘুম ভেঙে আমরা যখন জেগে উঠি তখন সত্যিকার অর্থে আর কিছুই করার থাকে না, যে সর্বনাশ হওয়ার সেটা আগেই হয়ে যায়। আমরা সম্ভবত এমন এক কঠিন পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে। আমরা এখনো ঠিক বুঝতে পারছি না কি হতে চলেছে। সম্মানিত দর্শক শ্রোতা, ধরুন আপনি খুব বিত্তশালী মানুষ, মহা অট্টালিকায় থাকেন, দামি গাড়িতে চড়েন, সারা জীবন মাংস পোলাও খান, কিন্তু আপনার বাড়ির সামনে যদি কেউ রাইফেল নিয়ে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে, চেনা অথবা অচেনা, আপনি কি স্বস্তিতে থাকবেন? আপনার স্ত্রী সন্তানরা কি স্বস্তি বোধ করবে? স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, নির্বাচন ব্যাহত হওয়া বলতে আমি এটিই বুঝিয়েছি। অর্থাৎ রূপকার্থে আমরা সত্যিকার অর্থেই এসব হারাবো। তারা আমাদের দেশ দখল করবে এমন নয়, কিন্তু স্বাধীনতার প্রকৃত যে সুখ, স্বাধীনতার যে স্বাদ, সেটা কিন্তু আমাদের হাতছাড়া হবে, এটা আমি হলফ করে বলতে পারি। এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাই না, আপনারা নিশ্চয়ই অনেক বেশি বোদ্ধা, আমার চেয়ে আপনাদের জ্ঞানের পরিধি যথেষ্ট বলে আমি মনে করি। তো এবার চলুন দেখা যাক আমাদের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাশিয়া সফর করছেন। সেখানেও যদিও এটি রুটিন সফর, কিন্তু আমি মনে করি সেখানেও কোনো রাজনৈতিক বার্তা থাকলেও থাকতে পারে। অন্যদিকে কাকতালীয়ভাবে জামাতের আমির মিস্টার শফিকুর রহমান বেলজিয়ামের ব্রাসেলস সফরে গিয়েছেন। সেখানে তিনি, আমি যতটুকু জানি, আমার কাছে যে তথ্য আছে, তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেখানে তিনি এই সরকার, ইউনূস সরকারের সংস্কার এবং মেয়াদ নিয়ে কথা বলবেন। তিনি তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করবেন যে ডক্টর ইউনূস সরকার অনেক দিন থাকা দরকার, সংস্কার হওয়া দরকার, না হলে এখানে এখনই যদি একটি নির্বাচন হয়, নির্বাচিত সরকার আসলে আবারও হানাহানি হবে, আবারও রক্তারক্তি হবে, তোমাদের ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হবে। তার চেয়ে তোমরা ইউনূস সরকারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার ব্যবস্থা করো। আমি কথা দিচ্ছি আমাদের দিক থেকে কোনো রকমের উগ্রবাদ, সন্ত্রাসবাদ আমরা প্রশ্রয় দেব না, বরং তোমরা সারা জীবন সুখে শান্তিতে
ব্যবসা বাণিজ্য করতে পারবে। বাংলাদেশ তোমাদের মতোই একটি শান্তির নীড়ে পরিণত হবে এবং আমরা তোমাদেরকে ১৬ আনা বুঝিয়ে দেব। সম্মানিত দর্শক শ্রোতা, আরও লক্ষ্য করবেন এরশাদ আমলের গৃহপালিত বিরোধী দল জেএসডি তথা আসম আব্দুর রব, যিনি কদিন আগেও সস্ত্রীক নির্বাচনের পক্ষে সোচ্চার ছিলেন, তিনি এখন মির্জা ফখরুলকে পাশে বসিয়ে সংস্কারের জন্য কান্না করছেন, চোখের জল নাকের জল এক করছেন। অন্যদিকে নাগরিক ঐক্যের মিস্টার মান্না, তিনি বলছেন আমরা সামনে এগোতে চাই কিন্তু কেউ আমাদেরকে পেছন থেকে টানছে। ডক্টর ইউনূসকে আমাদের সমর্থন করা দরকার। স্মরণ করতে পারেন এরা কদিন আগেও বিএনপির পক্ষে সুরে সুর মিলিয়ে কথা বলেছেন। এখন তারা হঠাৎ করে তাদের চোখের ভাষা, মুখের ভাষা, শারীরিক ভাষা বদলে গেছে ইতোমধ্যেই। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে রাজনৈতিক দৃশ্যপটে এরকম আরও অনেক জাদ্রেল অভিনেতার আবির্ভাব ঘটতে পারে এবং এভাবেই আপনার আমার রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার হরণের জন্য তারা তাদের খেলা খেলে চলেছেন। অর্থাৎ আবারও প্রমাণ হলো আমাদের দেশের রাজনীতিবিদরা তারা তাদের আদর্শিক অবস্থান থেকে কোনো কিছু বলেন না, করেন না, বরং তাদের মূল উদ্দেশ্যটাকে পকেটের দিকে, অর্থাৎ নির্বাচন করে এমপি হয়ে, মন্ত্রী হয়ে তারা যা করবেন সেটি যদি এসব না করেই হয়ে যায়, অর্থাৎ পকেট যদি মোটা তাজা হয়ে যায়, তাহলে আর এসবের দরকার কি? এই বয়সে আর কষ্ট করার কি দরকার আছে? সম্মানিত দর্শক শ্রোতা, দুর্ভাগ্য, সত্যি আমরা হতভাগা এক জাতি। না হলে পতিত স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে একটি রেইনবো জাতি গড়ার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, একটি ঐক্যবদ্ধ, ভেদাভেদ ভুলে একটি শান্তিপূর্ণ জাতি হিসেবে বসবাস করার যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সম্ভবত সেটি পুরোপুরি মেকি মিথ্যায় পরিণত হতে চলেছে। এই পর্যায়ে আমি বলতে চাই সম্মানিত দর্শক শ্রোতা এবং দেশবাসীর উদ্দেশ্যে, আপনারা এখনই ঘুম থেকে জেগে উঠুন, সমস্বরে আওয়াজ তুলুন। একটি গণতান্ত্রিক উত্তরণের বিকল্প কিছুই হতে পারে না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাও এবং সম্মান নিয়ে তোমরা ঘরে ফিরে যাও। না হলে আমরা স্বৈরাচার হাসিনাকে পালাতেও সুযোগ দিয়েছিলাম, তোমাদেরকে আমরা এই সুযোগও দেব না। এখানে আমি রাজনৈতিক নেতৃত্ব, বিশেষ করে বিএনপি তথা তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনারা লজ্জা ভেঙে এখনই এগিয়ে আসুন এবং একটি নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে গণতান্ত্রিক উত্তরণের জন্য যা যা করা দরকার তাই করুন। মনে রাখবেন, বিগত 18 বছর আর 2025 সাল এক নয়। মিস্টার তারেক রহমান, এই সত্য আপনি যত দ্রুত উপলব্ধি করবেন ততই মঙ্গল আপনার, আমার তথা সকলের। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।